আসসালামু আলাইকুম। সবুজ শ্যামল পাহাড়ি গ্রাম পুরাণের স্ত্রী ও দুই ছেলে মেয়ে নিয়ে থাকতো শানমুগাম। পেশায় ট্যাক্সি চালক শানমুগাম একটি পুরনো মডেলের অ্যাম্বাসেডর কার চালাতো, আর এর জন্য তাকে সবাই বেঞ্চ বলে ডাকতো। স্ত্রী ললিতা, ছেলে পাভি ও মেয়ে আরভিকে নিয়ে বেশ সুখেই কাটছিল বেঞ্জের জীবন। কিন্তু এই সুখ খুব বেশি দিন স্থায়ী হয়নি তার জীবনে। একদিন বেঞ্জ তার গাড়িটি গ্যারেজে সার্ভিসিং এর জন্য দিলে পুলিশ গাড়িটি পুলিশ স্টেশনে নিয়ে যায়। তারপর মুভিতে আসতে থাকে একের পর এক টুইস্ট আর শরীরে শিহরণ জাগানোর মতো সব সাসপেন্স। বলছিলাম সদ্য মুক্তি পাওয়া মালায়ালাম সাসপেন্স থ্রিলার মুভি থুডারুমের কথা। মেগাস্টার মোহনলাল ও শোভানা অভিনীত এই মুভিটার IMDb রেটিং 8.2 আউট অফ 10। সাথে 97% গুগল ব্যবহারকারী মুভিটিকে পছন্দ করেছেন। এমনিতেই মালায়ালাম সাসপেন্স থ্রিলার মানে ইউনিক কিছু। দৃশ্যম মুভির মতো মোহনলালের এই মুভিটিও অনেকদিন পর্যন্ত থেকে যাবে আপনার ব্রেনে। তো চলুন আর স্পয়লার না বাড়িয়ে চলে যাই মুভির গল্পে। মুভির কাহিনী শুরু হয় চেন্নাইয়ের পাহাড়ি গ্রাম পুরাকাই থেকে। কয়েকদিন টানা বৃষ্টিতে এখানে পাহাড় ধসের সৃষ্টি হলে অনেক মানুষ মাটি চাপা পড়ে। এই পাহাড়ে তখন একটি উৎসব চলছিল বিদায় মাটি চাপা পড়া মানুষের সংখ্যা অনেক বেশি ছিল। তাছাড়া পাহাড়ের নিচের রাস্তায় পার্ক করে রাখা একটি পুলিশের জিপও কয়েকজন পুলিশ অফিসার সহ মাটি চাপা পড়ে। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত সেখানে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। স্থানীয় লোকজন ও রেস্কিউ টিমের সাথে কাঁধে কাঁধ লাগিয়ে উদ্ধার কাজ করছিল। তারা মৃত মানুষদের মর্গে আর যারা জীবিত উদ্ধার হচ্ছিল তাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠাচ্ছিল। উদ্ধারকারীরা মাটি সরিয়ে একটি পুলিশ জিপের ভিতর থেকে একজন বয়স্ক লোককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঠিক ওই সময় একজন কনস্টেবল জিপের ভেতর কিছু একটা দেখে চিৎকার করে অন্যদের ডেকে সেখানে নিয়ে আসে। এই সিনটি মনে রাখবেন, কারণ এখানেই মুভির আসল টুইস্ট আছে। আমরা আবার এখানেই ফিরে আসবো। কনস্টেবলটি জিপের ভেতর কি দেখেছিল তা আমরা তখনই জানতে পারবো। সিন আপাতত এখানে কাট হয় আর সিন চলে যায় 5 দিন আগে। এখান থেকে 10 কিলো দূরে পাশের আরেকটি গ্রামে। এই গ্রামে শানমুগাম নামের এই লোকটি থাকে। সে একটি পুরনো মডেলের অ্যাম্বাসেডর গাড়ি নিয়ে লোকাল যাত্রীদের এদিক সেদিক রাইড দেয়, আর সকালে সে তার গাড়ি দিয়ে কিছু বাচ্চাকে স্কুলে নিয়ে যায়। এই পুরনো মডেলের গাড়ি চালায় বলে মানুষ তাকে মজা করে বেঞ্চ নামে ডাকে। তারপরও এই নামটি তার ভালোই লাগে। আজ বেঞ্চ কিছু যাত্রীদের পাশের গ্রামের একটি মন্দিরে নিয়ে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে যাত্রীরা বেঞ্চকে বলে, আরে বেঞ্চ, তুমি এত ভালো গাড়ি চালাও, তাহলে এই ভাঙাড়ি গাড়ি বদলে নতুন গাড়ি নিচ্ছ না কেন? বেঞ্চ বলে, এই গাড়িটি আমার কাছে আমার সন্তানের মতো, তাকে বদলানোর কথা আমি ভাবতেও পারি না। যাত্রীদের নামিয়ে বেঞ্চ তার ছেলে পাভিকে পিক করে নেয়। পাভি একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে। কলেজের হোস্টেলে থেকে সে পড়াশোনা করে। আজ সে বাসায় যাবে। তার স্ত্রী ললিতা, ছেলে পাভি ও মেয়ে আরতিকে নিয়ে বেঞ্চের সুখের সংসার। তার প্রথম প্রায়োরিটি তার পরিবার ও তারপর এই অ্যাম্বাসেডর গাড়ি। বেঞ্চ ও পাভি যখন বাড়ি ফিরছিল পথে ললিতা অর্থাৎ বেঞ্চের স্ত্রী বেঞ্চকে ফোন দিয়ে বলে, তোমাকে না করেছিলাম মেয়েকে ফোন কিনে দিও না, তুমি আমার কথা শুনলে না। অনলাইনে ক্লাস করতে হবে এই বাহানায় ফোন কিনে দিলে। এখন সে সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে। আজ কার সাথে যেন চাদর মুড়ি দিয়ে ফোনে কথা বলছিল। আমি তার ফোন নিয়ে নিয়েছি আর তাকে ওয়াশরুমে আটকে রেখেছি। বেঞ্চ বলে, আরে তুমি শান্ত হও তো, আমি পাভিকে নিয়ে এই তো আসছি। বেঞ্চ বাড়িতে এসে উঠানে গাড়ি পার্ক করার সময় ওয়াশরুম থেকে আরতি ইশারায় বেঞ্চকে দরজা খুলে দিতে বলে। বেঞ্চের তার এই নাম এতটাই প্রিয় যে ললিতা ও তার ছেলে মেয়ে সবাই তাকে এই নামেই ডাকে। আরতি বেঞ্চকে বলে, প্লিজ বেঞ্চ, দরজাটা খুলে দাও না। বেঞ্চ চুপি চুপি গিয়ে ওয়াশরুমের দরজা খুলে দিলে আরতি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। বেঞ্চ তখন আরতিকে বলে, তোমাকে কতবার বলেছি মাকে রাগিও না, তবুও কেন তুমি বাদরামি করো? আরতি বলে, আরে বেঞ্চ, তুমি তো মাকে চেনোই, শুধু শুধুই চিল্লাচিল্লি করে। এই বলে আরতি আবার তার ফোন নিয়ে রুমে চলে যায়। এদিকে ললিতা তখনও রেগেছিল, কারণ বেঞ্চের কাছ থেকেই বাচ্চারা এমন বাদরামি শিখছে। ললিতাকে ঠান্ডা করতে বেঞ্চ কিচেনে যায়, কারণ ললিতা কিচেনে কাজ করছিল। বেঞ্চ কিচেনে আসতেই ললিতা বেঞ্চের উপর সব রাগ ঝাড়তে থাকে। সে বলে, তোমার আশকারা পেয়ে ছেলে মেয়েরা এমন হয়ে যাচ্ছে, তাকে জিজ্ঞাসা করো যে সে কেন ছেলের সাথে কথা বলছিল। বেঞ্চ জানে যে কিভাবে ললিতার রাগ ঠান্ডা করতে হয়। সে ললিতাকে বলে, ছাড়ো তো এসব, ছেলেটা আজ বাড়িতে এসেছে, চলো আজ আমরা একসাথে বাইরে বসে খাবো। বেঞ্চের কথায় ললিতার রাগ ঠান্ডা হয়। তারা সবাই ঘরের সামনের উঠোনে বসে একসাথে মজা করতে করতে ডিনার করে। ছেলে মেয়ের সাথে বেঞ্চের বন্ধুর মতো সম্পর্ক ছিল। সে ছেলে মেয়েদের কোনো শাসন করতো না, আর এর জন্য ললিতা জানতো যে সে নিজে টাইটে না রাখলে বাচ্চারা বিগড়ে যাবে। বেঞ্চ তার ছেলে মেয়েদের প্রতি এতটাই ফ্রেন্ডলি ছিল, সে পাভিকে লুকিয়ে সিগারেট আনতে দেখেও শুধু সিগারেট কেড়ে নেয়, আর কিছু বলে না। এভাবে কাজ, ফ্যামিলিকে সময় দেওয়া ও হাসি আনন্দে কাটছিল বেঞ্চের জীবন। এর মাঝে একদিন আনভু নামের এই লোকটি বেঞ্চকে ফোন দেয়। আনভু বেঞ্চকে বলে যে মাস্টার তার সাথে কথা বলবে। এক সময় বেঞ্চ ও আনভু এই মাস্টারের সাথেই কাজ করত। সে মাস্টারকে অনেক সম্মান করত। কিছু ভালো মন্দ জিজ্ঞেস করার পর মাস্টার বেঞ্চকে বলে, অনেকদিন তোমাকে দেখি না, পারলে একবার চেন্নাই এসে আমার সাথে দেখা করে যেও, আমার তোমার কথা অনেক মনে পড়ে।
বেঞ্চ তখন মাস্টারকে বলে, আমি খুব শীঘ্রই আসবো মাস্টার। মাস্টারের সাথে কথা বলে বেঞ্চ অনেক ইমোশনাল হয়ে যায়। আজ পাভির কিছু বন্ধু পাভির বাড়িতে যাবে, এই জন্য বেঞ্চ তাদের পিক করতে এখানে এসেছে। পাভির এই বন্ধুর নাম জেমস। সে বেঞ্চের এমন পুরনো মডেলের গাড়ি দেখে বলে তার দাদুরও এমন একটি অ্যাম্বাসেডর কার ছিল, সে অনেকবার সেটি ড্রাইভ করেছে, এরকম গাড়ি তার অনেক ভালো লাগে। এইসব শুনে বেঞ্চ অনেক খুশি হয়, কারণ তার গাড়ি সম্পর্কে কেউ ভালো কিছু বললে তার অনেক ভালো লাগে। বাসায় গিয়ে অনেক বড় বড় ফিল্ম স্টারদের সাথে বেঞ্চের ছবি দেখে পাভির বন্ধুরা অনেক অবাক হয়। সবাই যখন খেতে বসে, বেঞ্চের একজন বন্ধু তখন বাইরে বাইক নিয়ে দাঁড়িয়ে বেঞ্চকে ফোন দিচ্ছিল তার সাথে যাবার জন্য। আসলে আজ তারা দুজন ড্রিঙ্ক করতে যাবার প্ল্যান করেছিল, কিন্তু বাড়িতে পাভির বন্ধুরা আসায় সে বেরোতে পারছিল না। কিন্তু ললিতা বুঝতে পারে যে যাবার জন্য বেঞ্চের মন আনচান করছিল, এই জন্য ললিতা বেঞ্চকে যাবার জন্য পারমিশন দিলে বেঞ্চ তার বন্ধুর বাইকে করে চলে যায় ড্রিঙ্ক কেনার জন্য। তারা যখন লাইনে দাঁড়িয়ে ড্রিঙ্ক কিনছিল, হঠাৎ সে দেখে যে কেউ তার গাড়িটি নিয়ে চলে যাচ্ছে। বেঞ্চ গাড়িটিকে ফলো করার জন্য তার বন্ধুর বাইক নিয়ে ছুটে যায় গাড়ির পেছন পেছন। আসলে গাড়িটি ড্রাইভ করছিল জেমস, অর্থাৎ পাভি সে বন্ধু যে বেঞ্চের গাড়ির অনেক প্রশংসা করছিল। সে পাভিকে বলেছিল যে জাস্ট সামনে কয়েক মিটার গিয়ে আবার ফিরে আসবে, কিন্তু গাড়ি চলা শুরু করার পর সে গাড়ির ব্রেক, অ্যাক্সিলারেটর, গিয়ার কিছুই খুঁজে পাচ্ছিল না, ফলে সে কিছুতেই গাড়ি ব্রেক করতে পারছিল না। এদিকে পাভি জানে যে বেঞ্চ কাউকে তার গাড়ি ড্রাইভ করতে দেয় না। বেঞ্চ পেছন পেছন আসছে দেখে সে বুঝতে পারে যে আজ তার রক্ষে নেই। কিছু দূর যাবার পর জেমস যখন দেখে যে বেঞ্চ তাদের পেছনে পেছনে আসছে ও চিৎকার করে গাড়ি ব্রেক করতে বলছে, সে আরো বেশি ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে রাস্তার পাশে থাকা মাইল পোস্টে ধাক্কা লাগিয়ে দিলে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। বেঞ্চ তখন গাড়ির কাছে এসে দেখে যে গাড়ির সামনের বাম্পার খুলে গেছে ধাক্কা লেগে। বেঞ্চ পাভির সব বন্ধুদের গাড়ি থেকে নামিয়ে দিয়ে পাভির কাছে গিয়ে তার গালে এক চড় বসিয়ে দেয়। পাভি তখন কিছু না বলে মাথা নিচু করে রাখে। এরপর বেঞ্চ তার গাড়িটি নিয়ে একটি গ্যারেজে যায়। গ্যারেজটি কুট্টিরাম নামের একজনের, আর এখানে কাজ করে মানিয়ান নামের এই ছেলেটি। মানিয়ান গাড়ি চেক করে দেখে গাড়ির বাম্পার, ব্রেক, এসি সব নষ্ট হয়ে গেছে। কুট্টিরাম বেঞ্চকে বলে, এই ভাঙাড়ির পেছনে টাকা খরচ না করে নতুন একটি গাড়ি নিয়ে নাও তো। বেঞ্চ বলে, না না, তুমি এইটাই ঠিক করে দাও, আর সব পার্টস নতুন লাগাবে, কোনো সেকেন্ড হ্যান্ড জিনিস লাগাবে না। এই লোকটির নাম সাজি। সাজিও পেশায় একজন ট্যাক্সি ড্রাইভার আর বেঞ্চের অনেক ভালো বন্ধু। সাজি বেঞ্চের কাছে এসে বলে, তোমার পাভিকে চড় মারাটা ঠিক হয়নি, আজকালকার ছেলে মেয়েরা এমন একটু একটু করেই থাকে, তুমি তাকে ফোন দিয়ে সরি বলে দাও। বেঞ্চ তখন বলে, আমি তখন রাগ সামলাতে পারিনি। বেঞ্চ পাভিকে ফোন দিয়ে দেখে যে পাভির ফোন সুইচ অফ, এই জন্য সে পাভিকে সরি বলে ভয়েস মেসেজ পাঠিয়ে দেয়। কিন্তু পাভি হোস্টেলে গিয়ে তখনও মন খারাপ করে বসেছিল। বেঞ্চের ভয়েস মেসেজ দেখেও কোনো রিপ্লাই দেয় না। পাভির বন্ধুরা পাভিকে রিপ্লাই দিতে বললো, পাভি চুপচাপ বসে থাকে। এদিকে কিছুক্ষণ পর চেন্নাই থেকে আনভয়ের ফোন আসে। সে বেঞ্চকে বলে যে তাদের মাস্টার আর পৃথিবীতে নেই, কিছুক্ষণ আগে সে মারা গেছে। এটি শুনে বেঞ্চের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মাস্টারের সাথে তার স্মৃতিগুলো মনে করে সে অনেক কান্না করছিল। তার যা কিছু অর্জন তার সবকিছু সম্ভব হয়েছে মাস্টারের কারণে। মাস্টার তার কাছে নিজের বাবার থেকে কোনো অংশে কম ছিল না। যাই হোক, বেঞ্চ সেখান থেকে সোজা বাড়িতে গিয়ে ললিতার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে চেন্নাইয়ের যাবার জন্য। ললিতাও তার সাথে যেতে চাইলে বেঞ্চ তাকে বলে যে তুমি তো সবসময় মাস্টারের হাসি মুখটাই দেখেছ, সেই মুখটাই না হয় তোমার স্মৃতিতে থেকে যাক। বেঞ্চ চেন্নাই গিয়ে মাস্টারের শেষকৃত্য সম্পূর্ণ করে। সে শেষবারের মতো মাস্টারের মুখ দেখে কান্নায় ভেঙে পড়ে। তার চোখের সামনে ভেসে ওঠে মাস্টারের সাথে কাটানো তার সুন্দর মুহূর্তগুলো। চেন্নাই থেকে ফিরে বাড়ি আসা মাত্র কুটিরাম নামের এই লোকটি বেঞ্চকে বাইকে করে কোথাও নিয়ে যাচ্ছিল। এই কুটিরামের গ্যারেজে বেঞ্চ তার গাড়িটি সার্ভিসিং এর জন্য দিয়েছিল। বেঞ্চ কুটিরামকে জিজ্ঞেস করে যে সে তাকে কোথায় নিয়ে যাচ্ছে আর তার গাড়িটি ঠিক হয়েছে কিনা। কুটিরাম বেঞ্চকে এই কথার কোনো জবাব না দিয়ে প্রসঙ্গ পাল্টে মাস্টার ব্যাপারে জিজ্ঞেস করে যে মাস্টার হঠাৎ করে কিভাবে মারা গেল। বেঞ্চ বলে, হঠাৎ করে মাস্টারের সুগার বেড়ে গিয়েছিল, তার উপর সে একা থাকতো, হাসপাতালে নেওয়ার আগে সে মারা যায়। কথায় কথায় কুটিরাম বেঞ্চকে পুলিশ স্টেশনে নিয়ে আসে। পুলিশ স্টেশনে সে সাজি ও আরো কয়েকজনকে দেখতে পায়। সে বুঝতে পারছিল না যে তারা বেঞ্চকে এখানে কেন নিয়ে এসেছে। একটু পরে বেঞ্চ পুলিশ স্টেশনে কিছু একটা দেখে রাগে চিৎকার করতে থাকে। সাজি তাকে থামিয়ে বলে, মাথা গরম করিস না বেঞ্চ, আমরা এখানে সমাধান করতে এসেছে। কিছুক্ষণ পর সাজি, কুটিরাম ও বেঞ্চ এসআই বেনির সাথে দেখা করতে যায়। তখন আমরা জানতে পারি যে মানিয়ান গাড়ি ঠিক করে টেস্ট ড্রাইভ দেওয়ার সময় বেনি গাড়ি থামিয়ে তল্লাশি করার সময় মানিয়ানের সাথে কিছু গাঁজা পায়। মানিয়ান তখন বেনির মুখে পাঞ্চ করে পালিয়ে যায়। এই জন্য বেনি গাড়িটি জব্দ করে পুলিশ স্টেশনে নিয়ে আসে। সাজি ও কুটিরাম বেনিকে বোঝানোর চেষ্টা করে যে গাড়িটি মানিয়ানের না, সে শুধু টেস্ট ড্রাইভ করছিল। কিন্তু বেনি নাছোড় বান্দা, সে বলে
মানিয়ানকে আমার কাছে নিয়ে গাড়ি নিয়ে যাও। বেঞ্চ বলে, স্যার এই গাড়ি আমার রুটি রুজি, আমাকে প্লিজ আমার গাড়িটি ফিরিয়ে দিন, আমি আপনাকে যে কোনো হেল্প করতে রাজি। বেনি বেঞ্চকে বলে, এই গাড়ি তো অনেক পুরনো, তোমার কাছে কোনো রোড পারমিট আছে? বেঞ্চ বলে, স্যার আমি শুধু গ্রামে লোকাল রাইড দেই, কোনোদিন পারমিট নেওয়ার প্রয়োজন পড়েনি। বেনি বলে, এই মানিয়ানের উপর 4-5টি ড্রাগের কেস চলছে, তাকে আমার হাতে তুলে দেওয়ার আগে পর্যন্ত এই গাড়ি আলামত হিসেবে এখানেই থাকবে, তোমরা চলে যাও। তারা যখন বেনির সাথে কথা বলছিল, কনস্টেবল সুধীর বেনির কাছে এসে ছুটি চায়, কারণ কাল তার ছোট বোনের বিয়ে। বেনি সুধীরকে বলে, আগে ইন্সপেক্টর স্যারকে আসতে দাও, তারপর দেখা যাবে। বেনির রুম থেকে বেরিয়ে বেঞ্চ তার গাড়িটি দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। সে গাড়ির উপর পড়া পাতা পরিষ্কার করে। রাত অব্দি বেঞ্চ পুলিশ স্টেশনেই পড়ে থাকে। সে ইন্সপেক্টরের জন্য অপেক্ষা করে যে তাকে অনুরোধ করে গাড়িটি ছাড়িয়ে নিয়ে যায় কিনা। এদিকে সাজি জানতে পারে যে মানিয়ান বাড়িতে এসেছে। সে বেঞ্চ ও কোটিরামকে সাথে নিয়ে মানিয়ানের বাড়িতে আসে, কিন্তু মানিয়ানের বাবা মা তাদেরকে বলে যে মানিয়ান বাড়িতে আসেনি। উপরন্তু মানিয়ানের কথা শুনে তারা বেঞ্চদের সাথে খারাপ ব্যবহার করে বাড়ি থেকে একরকম বের করে দেয়। সেখান থেকে তারা আবার পুলিশ স্টেশনে ফিরে আসে। এবার তারা একটু অন্যভাবে চেষ্টা করে। তারা লালি নামের এই লোকাল একজন পলিটিশিয়ানের কাছে সাহায্য চায়। লালি এসআই বেনির অ্যাসিস্ট্যান্টের সাথে এ ব্যাপারে কথা বলতে গেলে সে লালিকে পরামর্শ দেয় যে তারা যেন টাকা দিয়ে কেসটি সেটেলমেন্ট করে নেয়। লালি বেঞ্চকে বলে, দেখো বেঞ্চ, কোর্টের চক্করে না পড়তে চাইলে তোমাকে টাকা দিয়ে সেটেলমেন্ট করতে হবে। বেঞ্চ বলে, কত টাকা লাগবে? লালি বলে, বেশি না, ইন্সপেক্টরকে 10,000, বেনিকে 8,000 আর কনস্টেবলকে 7,000 টাকা দাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। কিন্তু বেঞ্চের কাছে তো এত টাকা ছিল না। সে ললিতাকে ফোন দিয়ে বলে, তোমার পোস্ট অফিসে জমানো টাকা থেকে আমাকে কিছু টাকা দেবে? ললিতা বলে, না বেঞ্চ, আমি তোমাকে কোনো টাকা দেব না। বেঞ্চ তখন বলে, তাহলে কমসে কম আরতির চেইনটা তো দাও। ললিতা সেটি দিতেও বেঞ্চকে মানা করে দেয়। এদিকে লালি যখন বেনির সাথে নেগোশিয়েট করার চেষ্টা করছিল, তখন বেনি দেখে যে বেঞ্চ একটি বালতিতে করে পানি নিয়ে তার গাড়িটি পরিষ্কার করেছে। এইটি দেখে বেনি দৌড়ে সেখানে এসে বেঞ্চকে বকাঝকা করতে থাকে। সে বলে, এই গাড়িতে আলামত আছে, তুমি এই গাড়িতে হাত দিতে পারো না। বেঞ্চ বলে, আমার গাড়ি আমি পরিষ্কার করবই। এই নিয়ে বেনি ও বেঞ্চের মধ্যে কিছুটা ঝগড়া হয়। কুট্টিরাম, সাজি ও অন্যান্যরা বেঞ্চকে একটু দূরে সরিয়ে নিয়ে গিয়ে বলে, এসব কি করছো বেঞ্চ? আমরা বেনির সাথে সেটেলমেন্ট করতে চাচ্ছিলাম, আর তুমি সব বিগড়ে দিলে, কেসটি আরো জটিল করে দিলে। এরপর বেঞ্চ তার বাড়িতে ফিরে আসে, কিন্তু রাতেও তার ঘুম হয় না। সে বিছানায় এপাশ ওপাশ করতে থাকে, কারণ গাড়ির জন্য তার মন আনচান করছে। সে ললিতাকে জিজ্ঞেস করে যে পাভি ফোন দিয়েছিল কিনা। ললিতা তাকে জানায় যে হ্যাঁ, সকালে পাভি ফোন দিয়েছিল, গাড়ির ব্যাপারে জানতে চাইছিল, তাকে আমি সব বলেছি। সে অনেক গিল্টি ফিল করছে। এরপর বেঞ্চ আবার পুলিশ স্টেশনে যাবার জন্য বেরিয়ে পড়ে, কারণ তার ভয় হচ্ছিল যে পুলিশ না আবার তার গাড়ির পার্টস পত্র খুলে বিক্রি করে দেয়। পুলিশ স্টেশনে যাবার সময় অটো ড্রাইভার বেঞ্চকে বলে, তুমি পুলিশ স্টেশনে ইন্সপেক্টর জর্জ স্যারের সাথে কথা বলো, সে হয়তো তোমাকে সাহায্য করবে। পুলিশ স্টেশনে গিয়ে বেঞ্চ একজন কনস্টেবলকে তার গাড়ির ব্যাপারে জিজ্ঞেস করলে কনস্টেবল বেঞ্চকে বলে, ইন্সপেক্টর জর্জ স্যার ভিতরে আছেন, তুমি তার সাথে কথা বলো। বেঞ্চ জর্জের কেবিনে গেলে প্রথমে জর্জ বেঞ্চকে জিজ্ঞেস করে যে সে কে, তার কাছে কি চায়। বেঞ্চ জর্জকে বলে, স্যার আমার নাম শানমুগাম, সবাই আমাকে বেঞ্চ নামে ডাকে। এরপর বেঞ্চ জর্জকে তার গাড়ির ব্যাপারে সব কথা খুলে বলে। সব কথা শুনে জর্জ বেনির কাছে গিয়ে বলে, বেনি তুমি এর গাড়ি ছেড়ে দাও, নিজের হাতে পুলিশ স্টেশনের বাইরে দিয়ে আসো। জর্জের নির্দেশে বেনির আগে গজগজ করতে করতে গাড়ি ড্রাইভ করে কিছুদের সামনে নিয়ে আসে। বেঞ্চ তখন ভয় পাচ্ছিল যে বেনি না আবার রাগে তার গাড়ি ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। এরপর বেনি জর্জের কাছে এসে বলে, স্যার আমি একে গাড়ি দেব না, মানিয়ান আমাকে মেরে পালিয়েছে, তাকে না পাওয়া পর্যন্ত আমি কিছুতেই গাড়ি ছাড়বো না। জর্জ তখন বেনিকে বলে, আরে বেনি, এত ইগো থাকা ভালো নয়, এই বেচারার গাড়ি আটকে রেখে লাভ নেই, দিয়ে দাও যাবে। এরপর জর্জের সাথে বেনির খুব আস্তে আরো কিছু কথা হয়, কিন্তু তাও জর্জ বেনিকে গাড়ির চাবি দিয়ে দিতে বলে। বেনি বেঞ্চকে চাবি দিয়ে দিলে জর্জ বেঞ্চের কাছে এসে বলে, আজ কনস্টেবল সুধীরের বোনের বিয়ে, সেখানে আমাদের সবার দাওয়াত, তুমি আমাকেও বেনিকে সেখানে পৌঁছে দেবে। বেঞ্চ মনে মনে ভাবে যে গাড়ি যখন ফিরে পেয়েছি তখন এইটুকু জর্জ স্যারের জন্য করা যায়। সে তাদেরকে রাইড দিতে রাজি হয়। পথে বেঞ্চ ও জর্জের মধ্যে অনেক কথা হয়। জর্জ বেঞ্চকে তার পরিবারের কথা জিজ্ঞেস করে। বেঞ্চ জর্জকে বলে যে তার পরিবারের স্ত্রী, এক ছেলে আর এক মেয়ে আছে। এরপর জর্জ বেঞ্চের এই গাড়ির প্রতি এত মায়া থাকার কারণ জিজ্ঞেস করে। বেঞ্চ জর্জকে বলে যে 15 বছর আগে বিখ্যাত কোরিওগ্রাফার পালানি মাস্টারের সাথে ফিল্মের ফাইটিং সিনে কাজ করতো। সে প্রায় 50টিরও বেশি মুভিতে কাজ করেছে, কিন্তু একদিন ফাইটিং সিনে কাজ করতে গিয়ে তার একজন সহকর্মী মারা যায়। এই নিয়ে অনেক ঝামেলা হয়। মামলা কোর্ট থেকে পলিটিক্যাল অ্যাঙ্গেলে পৌঁছে যায়। এই ঘটনার পর পালানি মাস্টার ফিল্মের কাজ ছেড়ে দেয়। বেঞ্চ এই কাজ ছাড়া তখন আর কোনো কাজ জানতো না, কিন্তু সে গাড়ি খুব ভালো চালাতো। এজন্য পালানি মাস্টারের নিজের ব্যবহার করা গাড়িটি বেঞ্চকে দিয়ে দেয়, সেটি চালিয়ে সংসার সামলানোর জন্য।
এই গাড়িটির সাথে মাস্টারের অনেক স্মৃতি জড়িয়ে আছে, এই জন্য সেই গাড়িটিকে অনেক ভালোবাসে। কথায় কথায় জর্জ বেঞ্চকে বলে যে তার স্ত্রী মারা গেছে অনেক বছর আগে, তার একমাত্র মেয়ে মেরি এখানে থেকেই পড়াশোনা করে। কিছুক্ষণ পর তারা সুধীরের বাড়িতে পৌঁছে যায়। জর্জ বেঞ্চকেও তাদের সাথে পার্টিতে জয়েন করতে বলে, কিন্তু বেঞ্চ তাদের বলে যে এখানে সবাই আমার অচেনা, তাই আমি আনইজি ফিল করব, আপনারা যান। জর্জ বেঞ্চকে বলে তাহলে তুমি অপেক্ষা করো। যাবার সময় বেনি বেঞ্চের গাড়ির চাবি নিয়ে যায় যাতে বেঞ্চ চলে যেতে না পারে। জর্জ ও বেনি পার্টিতে চলে গেলে বেঞ্চ গাড়ির পাশে বসে থাকে। এক সময় একটি চেয়ারে বসে সে ঘুমিয়ে যায়। পার্টি শেষে বেনি এসে বেঞ্চকে ঘুম থেকে জাগিয়ে তোলে। জর্জ বেঞ্চকে বলে বেঞ্চ, ইউরোমেলের কাছে সুধীরের কাজিনের একটি ফার্ম হাউস আছে, সেখান থেকে কিছু জিনিস আনতে হবে, আমাদের সেখানে নিয়ে যেতে হবে। বেঞ্চ বলে স্যার এটি তো অনেক দূর, আমি যেতে পারবো না। জর্জ বলে এছাড়া আর উপায় নেই বেঞ্চ, আমরা সবাই ড্রাঙ্ক, আমরা কিভাবে গাড়ি ড্রাইভ করব? বেঞ্চ বলে সকালে আমার বাচ্চাদের স্কুলে ট্রিপ দিতে হবে। জর্জ বলে চিন্তা করো না, আমরা সকালের আগেই ফিরে আসবো। বাধ্য হয়ে বেঞ্চকে আবার যেতে রাজি হতে হয়। এবার তাদের সাথে যোগ দেয় সুধীর। গাড়িতে ওঠার সময় তারা কিছু ড্রিঙ্কস এর বোতল নিয়ে নেয় গাড়িতে বসে ড্রিঙ্ক করার জন্য। বেঞ্চ চোখে পানি দিয়ে আবার ড্রাইভ করা শুরু করে। কিছু দূর যাবার পর জর্জ আবার বেঞ্চের সাথে বিভিন্ন আগার বাগার বিষয়ে কথা বলতে থাকে। পাহাড়ি রাস্তায় ঘন্টাখানেক চলার পর হঠাৎ এক জায়গায় গিয়ে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। বেঞ্চ জর্জকে বলে ইঞ্জিন গরম হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে, কিছুক্ষণ রেস্ট দিতে হবে কুল হওয়ার জন্য। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারা আবার চলতে শুরু করে। কিছু দূর যাবার পর জর্জ বেঞ্চকে মেইন রোড থেকে নেমে একটি শর্টকাট রাস্তায় যেতে বলে। এটি শুনে বেঞ্চ বলে স্যার এই রাস্তা খুবই খারাপ, এই রাস্তায় গাড়ি নিয়ে যাওয়া অসম্ভব। জর্জ বলে আরে কোনো ব্যাপার না, এই পথে গেলে মাত্র 1 কিলো সামনের ফার্ম হাউস, কম করে হলো 2 ঘন্টা সময় বাঁচবে। বাধ্য হয়ে বেঞ্চকে এই পথেই যেতে হয়। এই রাস্তাটি আসলে অনেক খারাপ ছিল। কর্দমাক্ত পাথুরে রাস্তায় চলার সময় গাড়িতে অনেক স্কেচ পড়তে থাকে। আরো কিছু দূর যাবার পর রাস্তায় একটি ছোট পানির স্রোত পড়ে। বেঞ্চ এবার বলে স্যার আমি আর সামনে যেতে পারবো না, এই পানি পার হতে গেলে গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে যাবে, গাড়ি সারানোর জন্য আমি এখানে কোনো মেকানিকও পাবো না। জর্জ বলে তোমার গাড়ির কিছুই হবে না বেঞ্চ, এখানে মাত্র অল্প একটু পানি আছে। অনেক কষ্টে বেঞ্চ এই পানি পার হয়ে জিজ্ঞেস করে আর কত দূর যেতে হবে? বেনি বলে আর মাত্র 4 কিলো। এটি শুনে বেঞ্চ অনেক রেগে যায়। সে বলে 1 ঘন্টা আগে বলেছেন 1 কিলো আর এখন বলছেন 4 কিলো। এবার জর্জ বেঞ্চকে বলে শোনো বেঞ্চ, আমরা এখানে কেন এসেছি তার সত্যি কারণটা এবার তোমাকে বলি। তুমি তো সুধীরের পরিবারকে দেখেছো তাই না? কত সাদা সিধে, তাদের বাড়িতে এটা প্রথম বিয়ে, তাই সবাই কত আনন্দ করছে। কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটেছে। সুধীরের বোন একটা ছেলের সাথে প্রেম করত। সেই ছেলেটি বিয়ে বাড়িতে এসে হাঙ্গামা শুরু করে। ওই ছেলের কাছে সুধীরের বোনের কিছু পার্সোনাল ভিডিও ও ছবি ছিল, এগুলো দিয়ে সে সুধীরকে ব্ল্যাকমেল করছিল। ওই সময় সুধীরের বাবা নিজের রাগ সামলাতে না পেরে ওই ছেলেকে মেরে ফেলে। সুধীর আমাকে ফোনে সব জানায় আর আমার কাছে সাহায্য চায়, আর আমি পুলিশ হয়ে আরেকজন পুলিশকে তো সাহায্য করতে হবে তাই না? তোমার গাড়ির ডিকিতে সেই ছেলের বডিটি আছে, বডিটি ডিকম্পোজ করতে আমরা এখানে এসেছি, তুমি আমাদের হেল্প করো আর এই কথা কেউ যেন জানতে না পারে। এইসব শুনে বেঞ্জর তো হুশি উড়ে যায়। সে গাড়ি ডিকি খুলে বডিটি দেখতে গেলে জর্জ তাকে আটকিয়ে বলে তুমি যদি আমাদের কাছে বাধা দাও তবে আজ এখানে একটা না 2টা বডি ফেলা হবে। এরপর জর্জ, বেনি ও সুধীর মিলে গাড়ির ডিকি থেকে বডিটি নিয়ে জঙ্গলে পাহাড়ে ঢালে ফেলে দেয়। ওই সময় বেঞ্চ একবার শুধু পেছন ফিরে তাকায় বডিটি দেখার জন্য। মৃত ছেলেটির পা দেখে বেঞ্জের বুকটা কেমন যেন কেঁপে ওঠে। বডিটি ফেলে চলে আসার সময় জর্জ বেঞ্জের পকেটে কিছু টাকা দিয়ে তার মুখ বন্ধ রাখতে বলে। ওই দিন রাতে বাড়িতে ফিরে গাড়ি উঠানে পার করে গাড়িতে বসে বেঞ্চ ঘুমিয়ে পড়ে। সকালে যখন তার ঘুম ভাঙে সে দেখে ললিতা উঠান ঝাড়ু দিচ্ছে। সে বেঞ্চকে দেখে বলে বেঞ্চ তুমি কাল রাতে কোথায় গিয়েছিলে, ফোনও রিসিভ করোনি? বেঞ্চ বলে একটা আর্জেন্ট ট্রিপ এসেছিল, সেখানে গিয়েছিলাম। বেঞ্চ তখন ললিতা, আরতি কারো চোখের দিকে তাকে কথা বলতে পারছিল না, তার অনেক গিল্টি ফিল হচ্ছিল। এদিকে পাভের কুকুরটি বারবার গাড়ির কাছে এসে ঘেউ ঘেউ করছিল। বেঞ্চ বুঝতে পারছিল যে গাড়ির ডিকিতে রক্ত থাকায় সে এমন করছিল। বেঞ্চ ধীরে ধীরে গাড়ির ডিকি খুলে সেখানে একটি পার্স খুঁজে পায়, কিন্তু তখন সেখানে ললিতা চলে আসায় সে পার্সটি পাশের ঝোপে ফেলে দিয়ে ডিকি বন্ধ করে দেয়। ললিতা বেঞ্চকে বলে রাতে না ঘুমিয়ে তোমার চোখ মুখ বসে গেছে, যাও গিয়ে গোসল করে নাও। এরপর বেঞ্চ ওয়াশরুমে গিয়ে ভালো মতো তার হাত মুখ ধুয়ে শাওয়ার নেয়। সে তখন দেখে তার শার্টও রক্তে ছিটা লেগে আছে। সে শার্টটিও ভালো মতো ধুয়ে ফেলে। এরপর সে রোজ দিনকার মতো বাচ্চাদের স্কুলে নিয়ে যায়। বাচ্চারা তখন বলে বেঞ্চ
গাড়ি থেকে কেমন জানি একটা দুর্গন্ধ আসছে। বেঞ্চ বুঝতে পারছিল যে গাড়ির ডিকি থেকে দুর্গন্ধ আসছে। বাচ্চাদের স্কুলে নামিয়ে দিয়ে একটি জলাশয়ের কাছে গিয়ে বেঞ্চ ভালো করে তার গাড়িটি পরিষ্কার করে এয়ার ফ্রেশনার স্প্রে করে দেয়। ওই সময় জর্জ ও বেনি বারবার বেঞ্চকে ফোন দিচ্ছিল, কিন্তু বেঞ্চ তাদের ফোন পিক করছিল না। অন্যদিকে আমরা দেখি জর্জ পুলিশ স্টেশনে অনেকগুলো সিসিটিভি লাগিয়েছে, আর এক সপ্তাহ পরে জর্জ চাকরি থেকে রিটায়ারমেন্টে যাবে। সন্ধ্যায় বেঞ্চ নিজের মনের সাথে অনেক লড়াই করে পুলিশ স্টেশনে আসে। সে জর্জকে বলে, স্যার আমাকে আমার মতো থাকতে দিন, আমি তো কাউকে কিছু বলিনি, তাহলে কেন বারবার আমাকে ডিস্টার্ব করছেন? জর্জ তখন বলে, তোমাকে এভাবে কিভাবে ছেড়ে দেয় বেঞ্চ? তুমি তো এখন আমাদের লাইনেই চলে এসেছো, তোমার কোনো সমস্যা হলে আমাদের অবশ্যই জানাবে। আর হ্যাঁ, এইসব কথা কারোর সাথে শেয়ার করার কথা কখনো ভেবো না, তাহলে কি হবে জানোই তো। পুলিশ স্টেশন থেকে চলে আসার সময় বেঞ্চ পুলিশ স্টেশনে মানিয়ানের বাবা মাকে দেখতে পায়। তারা মানিয়ানের মিসিং কমপ্লেন লেখাতে এসেছে। তাদেরকে দেখে বেঞ্চের সন্দেহ হয় যে সেদিন হয়তো তারা এই মানিয়ানের বডিটি পাহাড়ে ফেলে এসেছিল। বাড়ি ফিরে বেঞ্চ আবার মন খারাপ করে বসে থাকে। বেঞ্চের এই অবস্থা দেখে ললিতা বেঞ্চের কাছে গিয়ে বলে, কি হয়েছে তোমার? কাল থেকে তুমি কারোর সাথে কথা বলছো না, আর আজ সকালে তুমি নিজের শার্ট নিজেই ধুয়েছো, যা তুমি কখনোই করো না। তাছাড়া শার্টে রক্তের দাগের মতো ছোপ ছোপ দাগ দেখেছি, সেগুলো কিসের? বেঞ্চ ললিতাকে কিছু না বলে বাইরে গিয়ে তার শার্টটি আগুনে জ্বালিয়ে দেয়, যাতে কোনো প্রমাণ না থাকে। এরপর দিন থেকে অনেক বৃষ্টি হয়। বেঞ্চ পাভির কলেজে যায় তাকে বাইরে ফিরিয়ে আনার জন্য, কিন্তু কলেজে গিয়ে সে জানতে পারে যে পাভি দুদিন আগে অসুস্থতার কথা বলে হোস্টেল থেকে বাড়ি ফিরে গিয়েছিল, কিন্তু সে তো বাড়ি যায়নি। এই জন্য বেঞ্চ পুলিশ স্টেশনে যায় পাভির মিসিং কমপ্লেন লেখাতে। জর্জ বেঞ্চকে বলে, চিন্তা করো না বেঞ্চ, আজকালকার ছেলে মেয়েদের তো তুমি চেনো, কোথাও হয়তো গিয়েছে, আবার হয়তো ফিরে আসবে, তুমি বাড়ি চলে যাও, আমরা তাকে খুঁজবো, তুমি একটি মিসিং কমপ্লেন ফাইল করে যাও। বেঞ্চ পুলিশ স্টেশন থেকে ফিরে আসার সময় পুলিশ স্টেশনের সামনে পাভির বাইকের মতো একটি বাইক দেখতে পায়। এটি দেখে সে বেনিকে বলে, স্যার ওই লাল বাইকটি পাভির বাইকের মতো লাগছে। বেনি বলে, এটি গত 4 মাস ধরে এখানে পড়ে আছে, তুমি বাড়ি ফিরে যাও, আমরা খোঁজ নিয়েছি তোমার ছেলের। পুলিশ স্টেশন থেকে ফিরে বেঞ্চ গতকাল যেখানে গাড়ির ডিকি থেকে পাওয়া পার্সটি ফেলে গিয়েছিল সেখানে সেটা খুঁজতে থাকে। অনেক খোঁজার পর সে পার্সটি খুঁজে পায়। পার্সটি খুলে বেঞ্চের তো হুশি উড়ে যায়, কারণ পার্সটি ছিল তার ছেলের পাভির। বেঞ্চ বুঝতে পারে যে সেদিন রাতে জর্জ ও বেনি পাভিকে খুন করে তার গাড়িতে করে বডিটি পাহাড়ে ফেলে এসেছে। বেঞ্চ জোরে জোরে কান্না করতে থাকে। বাড়িতে ফিরে ওয়াশরুমের দরজা বন্ধ করে জোরে পানি ছেড়ে বেঞ্চ গড়াগড়ি দিয়ে অনেক কান্না করতে থাকে। এদিকে এইসবের কিছুই না জানা ললিতা বেঞ্চকে ওয়াশরুমের বাইরে থেকে বলছিল যে পাভি আমার ফোন ধরছে না, কাল সকালে আমরা দুজনে হোস্টেলে যাব তাকে বাড়ি আনতে। বেঞ্চ বুঝতে পারছিল না যে সে কিভাবে ললিতাকে সত্যিটা বলবে। এরপর বেঞ্চ রাতেই কাউকে কিছু না বলে সুধীরের বাড়িতে যায়। সুধীর তখন ঘুমিয়েছিল। সুধীরের বাবা সুধীরকে বলে যে কেউ একজন তোমার সাথে দেখা করতে এসেছে। সুধীর একটি ছাতা নিয়ে বাইরে এসে দেখে যে বেঞ্চ দাঁড়িয়ে আছে। সুধীর বেঞ্চকে বলে, এত রাতে তুমি এখানে কেন? বেঞ্চ বলে, সুধীর তুমি সত্যি সত্যি বলো, সেদিন রাতে তোমরা কাকে খুন করেছিলে? সুধীর বলে, আমি কিছু জানি না, আমাকে সব জিজ্ঞেস না করে জর্জ স্যার আর বেনি স্যারকে জিজ্ঞেস করো, এখন তুমি যাও এখান থেকে। সিন এখান থেকে কাট হয়। ওই দিন রাতে ভারী বৃষ্টিতে পাহাড় ধস বৃষ্টি হয়। অনেক মানুষ মাটির নিচে চাপা পড়ে। উদ্ধারকারীরা একটি জিপের ভেতর থেকে একজন বয়স্ক লোককে উদ্ধার করে। তারপর সেই জিপের ভেতরে কিছু একটা দেখে একজন কনস্টেবল চিৎকার করে উঠে। এই সিনটি আমরা শুরুতে দেখেছিলাম। কনস্টেবলটি জিপের ভেতরে একটি বস্তাবন্দি ডেড বডি দেখতে পেয়ে চিৎকার করে সবাইকে ডাকে। মিডিয়া এই নিউজ ফলো করে প্রচার করে যে ডেড বডিটি 4 দিন আগের। ছেলেটির বয়স আনুমানিক 18 থেকে 23 বছর। জর্জ ও বেনি টিভিতে এই নিউজ দেখে জানতে পারে যে তারা যে বডিটি ফেলে এসেছিল সেই বডিটি পাহাড় ধসের কারণে বেরিয়ে এসেছে। বেনি জর্জের কাছে এসে বলে, স্যার আমার ভয় হাত পা কাঁপছে। জর্জ বলে, এখন এত ভয় পাওয়ার দরকার নেই, আগে পোস্টমর্টেম হোক, মিসিং কমপ্লেনের সাথে ম্যাচ করা হোক, তারপর দেখা যাবে। অবস্থা বেশি খারাপ হলে আমরা গ্রাম ছেড়ে চলে যাব। বেনি বলে, আপনার তো বয়স শেষ, কিন্তু আমার তো পুরো কেরিয়ারই পড়ে রয়েছে। জর্জ ও বেনি অনেকবার করে বেঞ্চ ও সুধীরকে ফোন দেয়, কিন্তু কেউ ফোন রিসিভ করে না। এজন্য বেনি সুধীরের বাড়িতে গিয়ে জানতে পারে যে গত রাতে কেউ সুধীরের বাড়িতে তার সাথে দেখা করতে এসেছিল। এরপর থেকে সুধীরকে পাওয়া যাচ্ছে না। জর্জ ও বেনি বুঝতে পারে যে এ আর কেউ নয় বরং বেঞ্চের কাজ। ওই সময় একজন কনস্টেবল এসে জর্জকে জানায় যে গতকাল পাশের পুলিশ স্টেশনে যে বস্তাবন্দি ডেড বডিটি খুঁজে পাওয়া গিয়েছিল সেটি পুলিশ স্টেশনে ফাইল করা পাভির মিসিং কমপ্লেনের সাথে ম্যাচ করছে। পোস্টমর্টেম রিপোর্ট চলে এসেছে। এটি শুনে বেনি আরো ভয় পেয়ে যায়। সে জর্জকে বলে, আমরা শেষ স্যার। জর্জ বেনিকে সাথে নিয়ে বেঞ্চের বাসায় আসে। তারা বেঞ্চের খোঁজ করছিল। ওই সময় কুটিরামকে সেখানে পেয়ে জর্জ কুটিরামকে বলে, গত রাতে পাশের পুলিশ স্টেশনে একটি ছেলে ডেড বডি পাওয়া গেছে। ছেলেটি এই গ্রামেরই। বেঞ্চ তার ছেলে পাভির মিসিং কমপ্লেন লিখিয়েছিল, কিন্তু এখন তো সে গায়েব। আচ্ছা, বেঞ্চের সাথে তার ছেলের সম্পর্ক কেমন ছিল?
সে কি নিজেই তার ছেলেকে খুন করেছে? এইটি শুনে কুটিরাম বলে, এসব কি বলছেন স্যার, বেঞ্চ এমন কাজ করতেই পারে না। জর্জ চলে গেলে কুটিরামের কাছ থেকে এসব জানতে পেরে ললিতা অনেক কান্না করতে থাকে। অন্যদিকে বেঞ্চ সুধীরকে কিডন্যাপ করে একটি লজে আটকে রাখে। সে সুধীরকে বলে, আমার ছেলে কোথায়, তোমরা কি করেছো তার সাথে? সুধীর বলে, আমি কিচ্ছু জানি না বেঞ্চ, তুমি যতটুকু জানো আমিও ঠিক ততটুকুই জানি। তবে এটি সত্যি যে জর্জ স্যার আমার বোনের যে কাহিনী তোমাকে বলেছিল তা মিথ্যে। জর্জ স্যার ও বেনি স্যার শুধু সত্যিটা জানে। বেঞ্চ সুধীরের কথা বিশ্বাস না করে সুধীরকে টর্চার করে আর সুধীরের কান্নার আওয়াজ সুধীরের ফোন দিয়ে কল করে জর্জকে শোনায়। জর্জ বেঞ্চকে বলে, তোমার ছেলে ঠিক আছে বেঞ্চ, আমরা তার কোনো ক্ষতি করিনি। কিন্তু বেঞ্চ ফোন কেটে দেয়। সুধীরের ফোন ট্রেক করে জর্জ সেই লজে আসে। সে বেঞ্চকে এবার সত্যিটা বলে। সে বলে যে সেই পাভিকে খুন করেছে, কিন্তু খুনের দায় বেঞ্চকেই নিতে হবে। জর্জ বলে, আমি জীবনে অনেক খারাপ কাজ করেছি কিন্তু কখনো ধরা পড়িনি। এবার চাকরি জীবনের শেষে এসে এই কাজের জন্য ধরা পড়বো তা কি করে হয় বলো? সবাই জানবে তুমি তোমার সৎ ছেলেকে খুন করেছো। তখন আমরা আরেকটি ধাক্কা খাই। আমরা জানতে পারি যে পাভি আসলে বেঞ্চের নিজের ছেলে না। বেঞ্চ যখন সিনেমায় কাজ করত তখন তার বন্ধু তাকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ হারায়। বেঞ্চ তখন তার বন্ধুর স্ত্রীকে বাচ্চার সহ বিয়ে করে আশ্রয় দেয়। জর্জ বলে, সবাই জানবে যে তুমি তোমার সৎ ছেলেকে মানতে পারছিলে না, এই জন্য তুমি তাকে খুন করেছো। এটি শুনে বেঞ্চ জর্জকে অনেক মারতে থাকে। কিন্তু জর্জ এখানে আসার আগেই কয়েকজন অফিসারকে নিচে রেখে এসেছিল। তারা এসে পড়লে তাদের সাথে বেঞ্চের অনেক ফাইট হয়। অন্যদিকে বেনি বেঞ্চের বাড়িতে গিয়ে ললিতা ও আরতিকে অনেক টর্চার করতে থাকে এই স্বীকারোক্তি দেওয়ার জন্য যে বেঞ্জি পাভিকে খুন করেছে। মিডিয়া ও পুলিশ এটি প্রচার করতে থাকে যে পাভি নামের কলেজ ছাত্র সৎ বাবার হাতে খুন হয়েছে। এদিকে পুলিশের সাথে ফাইটের এক পর্যায়ে পুলিশ বেঞ্চকে ধরে ফেলায়। তারা বেঞ্চের মুখ কাপড় দিয়ে বেঁধে পুলিশ স্টেশনে নিয়ে আসে। এদিকে পুলিশের টর্চার সহ্য করতে না পেরে ললিতা ও আরতি বেনির বানানো মিথ্যা স্টেটমেন্টে স্বাক্ষর দিতে বাধ্য হয়। বেঞ্চকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হলে বেনি ললিতা ও আরতিকে ছেড়ে দেয়। পরদিন বেঞ্চকে কোর্টে তোলা হলে কোর্ট বেঞ্চের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য 5 দিনের রিমান্ডে দেয়। কোর্ট থেকে আবার পুলিশ স্টেশনে নেওয়ার সময় জর্জ বেঞ্চকে বলে, আমি গল্পের নতুন আরেকটি প্লট লিখেছি। এখন সবাই জানবে যে পাভি তার সৎ বোন আরতিকে মলেস্ট করত, এই জন্য তুমি তাকে খুন করেছো আর আমার গল্পে আমি হিরো। এটি শুনে বেঞ্চ জর্জের দিকে আগুনের দৃষ্টিতে তাকায়। পরদিন ছিল জর্জের পুলিশের চাকরিতে শেষ দিন, এজন্য তাকে পুলিশের পক্ষ থেকে সম্বর্ধনা দেয়া হয়। জর্জ সুধীরকে দিয়ে বেঞ্চের কাছে তার রিটায়ারমেন্ট পার্টির খাবার পাঠায়। ওই দিন জর্জ বেনিকে বলে, আজ রাতে পাশের কোটারাম থেকে 5-6 জন আসবে বেঞ্চকে শেষ করে দেওয়ার জন্য। তুমি সবাইকে পুলিশ স্টেশন থেকে ছুটি দিয়ে দিবে, শুধু তুমি একা থাকবে। প্রথমে বেনি মানা করলো। জর্জ তাকে লোভ দেখায় যে এভাবে আর কতদিন কুকুরের মতো এসআই হয়ে থেকে হুকুম তামিল করে যাবে, এখানকার পরের ইন্সপেক্টর হবে তুমি। বেনি জর্জের কথা মতো রাতে সবাইকে ছুটে দিয়ে পুলিশ স্টেশন খালি করে দেয়। সে সুধীরকে বলে একজন লেডি কনস্টেবলকে তার বাসায় ড্রপ করে দিতে। এরপর সে পুলিশ স্টেশনের সব সিসিটিভি ক্যামেরা অফ করে দেয়। কিছুক্ষণ পর 5-6 জন অফিসার সিভিল ড্রেসে পুলিশ স্টেশনে আসে। বেনি তখন ভেতর থেকে তালা লাগিয়ে কয়েকজনকে নিয়ে বেঞ্চের কাছে যায়। সে বেঞ্চকে বলে, ভেবেছিলাম তোমাকে বাঁচিয়ে রাখবো, কিন্তু তোমাকে বাঁচিয়ে রাখা আমাদের জন্য রিস্ক। তোমার সময় শেষ বেঞ্চ, কিন্তু মৃত্যুর আগে তোমাকে সত্যিটা বলা উচিত। জর্জ স্যার তোমার ছেলেকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশন নিয়ে এসেছিল। তাকে প্রথমে গাজার কেসে ফাঁসাতে চেয়েছিল, কিন্তু তোমার ছেলে রাজি না হওয়ায় জর্জ স্যার মাথায় হেলমেট দিয়ে আঘাত করলে সে মারা যায়। আমাদের কথা না শুনলে আমরা তাকে এইভাবেই দুনিয়া থেকে সরিয়ে দেয়। এরপর বেঞ্চকে মারতে আসা লোকদের সাথে বেঞ্চের অনেক ফাইট হয়। বেঞ্চ সবাইকে মেরে বেনিকেও ইচ্ছা মতো মারে। ওই সময় সুধীর আবার পুলিশ স্টেশনে ফিরে আসে, কারণ তার মনে হয়েছিল যে আজ এখানে কিছু একটা ঘটতে চলেছে। কিন্তু সামনের গেট তালা বন্ধ দেখতে পেয়ে পেছনের দরজা খুলে ভেতরে ঢুকে সে ভেতরে ঢুকে দেখে যে বেঞ্চ বেনিকে প্রায় মেরেই ফেলেছে। সুধীর তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু বেঞ্চ একটি হাত কড়া দিয়ে সুধীরকে আটকে রাখে আর তারপর বেনির বডিটি টানতে টানতে গাড়ির ডিকিতে নিয়ে চলে যায়। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে পাভি মারা গেলে বেনি পাভির বডিটি নিয়ে পুলিশ স্টেশনের বাইরে আসে লুকানোর জন্য। ওই সময় বেঞ্চের গাড়ির ডিকি খোলা পেয়ে এসে সেখানে পাভির বডিটি লুকিয়ে রাখে। এদিকে জর্জ বেঞ্চের পালিয়ে যাবার খবর পেয়ে চারদিকে ট্রাফিক অ্যালার্ট জারি করে দেয় যেন বেঞ্চ পালাতে না পারে। বেঞ্চকে কোথাও না পেয়ে জর্জ বেঞ্চের বাড়িতে গিয়ে ললিতা ও আরতিকে অনেক টর্চার করতে থাকে বেঞ্চ কোথায় আছে সেটা বলার জন্য। বেঞ্চ তখন বেনির ফোন থেকে জর্জকে ফোন দিয়ে বলে, আমি জানি আমার খোঁজে তুমি আমার বাড়িতেই গেছো, কিন্তু জর্জ তুমি নিজের ঘরের দরজা খোলা রেখে জঙ্গলে শিকার করতে গিয়েছো। এটি শুনে জর্জ অনেক ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে যে বেঞ্চ তার মেয়েকে কিডন্যাপ করেছে। সে বেঞ্চকে বলে, আমার মেয়েকে কিছু করো না বেঞ্চ। বেঞ্চ আর কিছু না বলে ফোন কেটে দেয়। জর্জ দ্রুত তার বাড়িতে এসে তার মেয়ে মেরিকে কোথাও না দেখে অনেক হয়রান হয়ে যায়। কিছু দূরে সে বেঞ্চের গাড়িটি দেখতে পায়। গাড়ি খুলে সে সেখানে বেনি ডেড বডি দেখতে পায়। ওই সময় বেঞ্চ সেখানে এসে জর্জকে অনেক মারে। জর্জ বারবার তার মেয়ের কথা জিজ্ঞেস করে,
কিন্তু বেঞ্চ তাকে কিচ্ছু বলে না। এক পর্যায়ে বেঞ্চ জর্জকে পলিথিন দিয়ে শ্বাসরোধ করে খুন করে, ঠিক যেভাবে পাভিকে জর্জ শ্বাসরোধ করে খুন করেছিল। দূর থেকে জর্জের মেয়ে মেরি নিজের বাবার মৃত্যু দেখছিল। এটি দেখে মেরি কান্নায় ভেঙে পড়ে। তখন আমাদের সামনে রিভিল হয় এই মুভির আসল টুইস্ট, অর্থাৎ পাভিকে কেন মারা হয়েছে। পাভি ও মেরি একই কলেজে পড়াশোনা করতো। এক সময় মেরি ও পাভির মধ্যে রিলেশন শুরু হয়। একদিন মেরি ও পাভি সিঁড়িতে বসে কথা বলছিল। পাভি বলছিল, মাত্র 4 বছর বয়সে আমার বাবা মারা যায়। আমিও আমার মা যখন একেবারে সহায় সম্বলহীন অসহায়, তখন আমাদের মাথার উপর ছায়া হয়ে দাঁড়ায় বেঞ্চ। সে আমাকে কখনো বুঝতে দেয়নি যে আমি তার নিজের ছেলে নয়। মেরিও তার জীবনের কিছু খারাপ স্মৃতি পাভির সাথে শেয়ার করে। তারা যখন একসাথে কথা বলছিল, মেরির বাবা জর্জ তাদেরকে একসাথে দেখে ফেলে। মেরি বাড়িতে আসলে জর্জ তাকে অনেক মারধর করে। সে বলে, আমার সম্মান আমার কাছে সবকিছু। আমি যদি তোকে জন্ম দিতে পারি তবে আমি তোকে খুনও করতে পারি, কিন্তু আমি আমার সম্মান হারাতে দেব না। এরপর জর্জ পাভিকে পুলিশ স্টেশনে তুলে নিয়ে গাজার কেসে ফাঁসাতে চায়, কিন্তু পাভি কিছুতেই তার দোষ স্বীকার করে না। সে জর্জকে বলে, আপনি কেমন বাবা আমি জানি, মেরির মায়ের সাথে আপনি কি কি করেছেন তাও আমি জানি, আমি সব বলে দেব। জর্জ তখন রাগে পাভির হেলমেট দিয়ে মাথায় আঘাত করে। এতে পাভি অচেতন হয়ে পড়ে। কিছুক্ষণ পর অচেতন পাভিকে নাকে মুখে কাপড় চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এই জর্জ। আর এসব কাজে তাকে সঙ্গ দেয় বেনি। তারপর বডিটি বেনি বেঞ্চের গাড়ির ডিকিতে রেখে দেয়, আর বেঞ্চকে ব্যবহার করে বডিটি ডিকম্পোজ করে আসে। বেঞ্চ যেদিন পুলিশ স্টেশনে তার ছেলের মিসিং কমপ্লেন লেখাতে আসে, সেদিন পাভির ছবি দেখে প্রথম জর্জ ও বেনি জানতে পারে যে পাভি বেঞ্চের ছেলে। সিন প্রেজেন্টে ফিরে আসে। পাভির বডিটি মর্গ থেকে পরিবারের কাছে হ্যান্ড ওভার করা হয়। পাভির ডেড বডি দেখে ললিত ও বাকি সবাই কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণ পর সুধীরের সাথে মেরি সেখানে আসে। সেও পাভির জন্য অনেক কান্না করে। পাভির মাকে জড়িয়ে ধরে সে কান্না করতে থাকে। অন্যদিকে বেঞ্চকে দেখানো হয়, সে বেনি ও জর্জের ডেড বডি নিয়ে সে পাহাড়ে বসে আছে যেখানে পাভির ডেড বডি ফেলা হয়েছিল। সেখান থেকে ফিরে বেঞ্চ সোজা পুলিশ স্টেশনে যায়, আর জর্জ ও বেনির খুনের দায় স্বীকার করে স্যারেন্ডার করে। তাকে কোর্টে তোলা হলে সাংবাদিকরা তাকে প্রশ্ন করে যে সে তার সৎ ছেলে পাভিকে খুন করেছে কিনা। বেঞ্চ সাংবাদিকদের বলে, আমি আমার ছেলের খুনিদের খুন করেছি। আর এই সিনের মধ্য দিয়েই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে